সকাল সবাইকে তোমাদের অগ্নি পাঠশালায় স্বাগত জানাই। কয়েকটা দিন দেরি হয়েছে আমার ভিডিও দিতে, তো চলো আমরা এবার ক্লাস 5-এ প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে সেখান থেকে আমরা দ্বিতীয় সাবমিটিভের জন্য, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুলগুলোতে যে সমস্ত প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা আলোচনা করি একে একে। দেখো, তোমাদের প্রথম যে স্কুলটা আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের, আরামবাগ গার্লস হাই স্কুল, এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে কী কী প্রশ্ন দিয়েছে। তো আমরা পরে এই প্রশ্নগুলো একটা একটা করে আলোচনা করছি, তোমরা একবার প্রশ্নগুলো সব দেখে নাও। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমাদের প্রথম করণীয় কি? আমাদের আছে 84 102। তোমরা নামটা কিন্তু এক্ষেত্রে খুব ভালোভাবে জানা দরকার। 84 আমরা শেষে যদি এককের ঘরে 0 2 4 6 8 থাকে, দেখো এককের ঘরে এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে সেটা 2 দিয়ে কাটা যেতে পারে। 84 কে তুমি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 8 কে 4 2 8, আর 2 দিয়ে 4 42 দিয়ে 84। 102 কে কাটলে 5 দিয়ে 10, 2 1 কে 2। আচ্ছা, এখানে দেখো আমার 3 দিয়ে কিন্তু যাচ্ছে, 3 14 42 আর 3 17 51, তাহলে আমার এটা এসে গেল কত? 14 17। এই কিন্তু আমার উত্তর হয়ে গেল। আচ্ছা বেশ, পরেরটা দেখি আমরা। বলছে 1020 পয়সা সমান কত টাকা কত পয়সা। তো 1020 পয়সা, তোমাকে পয়সা থেকে টাকাতে আসতে হবে। পয়সা দেওয়া আছে, তোমাকে কিসে আসতে হবে? টাকা। তাহলে টাকা 1 টাকা সমান আমাদের কত পয়সা দেখি আমরা? 1 টাকা সমান 100 পয়সা। 100 পয়সা, 1 টাকা সমান কত? 100 পয়সা। তাহলে পয়সা দেওয়া আছে, টাকাতে আসতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করি, তোমরা এখানে লিখতে পারি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1020 পয়সা সমান, তাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার টাকা বেরিয়ে যাবে, যে 1020 তাকে 100 দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে 100 একে 100, 20 যায় না, 0, তাহলে 100 0 0 আবার 20। তাহলে দেখো তোমার 10 টাকা 20 পয়সা, এটা যেটা বেরোলো সেটা কি? 10 টাকা 20 পয়সা। তাহলে আমরা এখানটা যদি মুছে দিই তাহলে আমাদের কত বেরোলো? 10 টাকা 20 পয়সা। দশ টাকা 20 পয়সা, 20 পয়সা। বোঝা যাচ্ছে তো? বেশ, পরেরটা দেখো। পরের প্রশ্নে বলেছে এদের মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট। দেখো, বড় ছোট নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে আগে দশমিক তুলে নিতে হবে। তাহলে আমার 0.007, এর দশমিক তুলে কত হবে? নিচে দশমিক তুলে একটা 1 লিখতে হয়, দশমিক তুলে একটা 1, আর দশমিকের পরে যে কটা সংখ্যা সেটা 0। তাহলে 3টে সংখ্যা আছে, 3টে 0 লিখলাম। আচ্ছা, এবার একটা লিখো 0.027, তারও দশমিক তুলে নিচে একটা 1, আর যে কটা সংখ্যা সেটা 0। তাহলে আমার উপরে হয়ে গেল 7-এর 1000, আর এবার হয়ে গেল 27-এর 1000। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই নিচেটাকে বলা হয় হর। কি বলা হয়? হর। উপরেরটাকে কি বলবো? লব। তো আমাদের নিয়ম হচ্ছে ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে উপরে লব যার ছোট সে ছোট, লব যার বড় যে সে বড়। তাহলে দেখেই বলতে পারছো তোমরা, প্রথমটাতে 7 ছোট 27 থেকে, তাহলে প্রথমটি ছোট হবে, দ্বিতীয়টি বড় হবে। তাহলে প্রথমটি বড়, এই যে 27টা বড়, প্রথমটি ছোট। তাহলে আমরা লিখব কি? 0.027 গ্রেটার দেন 0.007। তাহলে এটা হয়ে গেল। তাহলে কে বড় হবে? আমাদের বড় হবে এ বড়, আর ছোটকে? ছোট কিন্তু এ। বোঝা গেল? বেশ, পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বলছে একটি আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা সমান, অর্ধপরিসীমা সমান হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। কী হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন এটা হবে? তার কারণ আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? পরিসীমা সমান হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তোমরা এটা সবাই জানো। আর অর্ধপরিসীমা সূত্র হচ্ছে সবসময় 2 দিয়ে ভাগ। অর্ধপরি সূত্র কী হয়? এই 2 গুণ দৈর্ঘ্য যেটা আছে প্রস্থ, একে কত দিয়ে ভাগ দিতে হয়? 2 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এই 2 কেটে যায়, তাহলে আমার কি থাকে? কেবলমাত্র দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই অর্ধপরিসীমা সমান কি লিখতে হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ। বোঝা গেল? বেশ, পরেরটা দেখো। বলছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। আমরা এর আগে শিখেছি ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা অপ্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যার হর বড় হবে, অর্থাৎ নিচেরটা বড় হবে। যদি আমার এটা এরকম থাকতো যে 7 54, হর বড় ওপরে ছোট, অর্থাৎ তোমার 54 কেজি নেওয়ার ক্ষমতা ছিল, তুমি 7 কেজি নিয়েছো, তাহলে দেখো ঠিকই আছে, তোমার 54 টাকা ছিল, তুমি তার মধ্যে 7 টাকা খাবার খেয়েছো। কিন্তু যদি আমি উপরে 54 লিখে নিচে 7 লিখি, অর্থাৎ তোমার হর ছোট লব বড়, তোমার নেওয়ার কথা তুমি কোনো কিছু ধর উঁচু করতে পারো, মাথায় তুলতে পারো 7 কেজি, সেখানে তোমার মাথার উপরে 54 কেজি আমি দিয়ে দিলাম, তুমি কি পারবে? পারবে না। তাহলে কিন্তু তোমরা যখনই তোমাদের যতটা নেওয়ার ক্ষমতা তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা অপ্রকৃত বিষয়। তাই আমরা এটাকে কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে কি নিচের থেকে উপরেরটা বড়। আর মিশ্র কোনটাকে বলবো? যখন কোথাও কোনো পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ আমি যদি লিখি 3 পূর্ণ 5 এর 2, তাহলে দেখো এই 3টা কিন্তু পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ নয়, তাই এটা মিশ্র। তো ঠিক একইভাবে আমরা এখানে 54-7কে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কি করতে হবে? এই যে 7 দিয়ে আমরা কাকে ভাগ করবো? 54কে ভাগ করবো। আর মনে রাখবে এই মাঝখানে একটা ভাগ, এই যে দাগটা এটা ভাগের দাগ, তাহলে 54কে 7 দিয়ে ভাগ করবো। 7 7 49, 7 56, 56 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 বাদ দেবো, 7 7 49। বিয়োগ করি আমরা, 9 কত হলো 14, 5 হলে 14, হাতাকে 1, 4 কে 5, তাহলে কত দাঁড়ালো আমাদের? 7 পূর্ণ 5 এর 7। দেখো এটা লিখবো কিভাবে? ভাগফলটাকে আগে লিখবো, ভাগফলটাকে আগে লিখলাম, তারপরে কি লিখবো? ভাগশেষ লিখবো। ভাগশেষ আমার 5, তারপরে 7। এটা কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? 7 পূর্ণ 5 এর 7। বেশ, পরেরটাতে বলছে দেখো চ থেকে ভাগ করো 67কে। এখানে দুটো প্রশ্ন আছে। তো প্রথমটা হচ্ছে 67কে কত দিয়ে ভাগ? 100 দিয়ে ভাগ করতে হবে। তো এই ভাগটা আমরা কিভাবে করবো? দুভাবে। 67কে এই যে ভাগের জন্য এই ভাগটা দেবো আমরা 100 লিখলাম। তোমরা যেমন দশমিক তুলে তলাতে নিচে বসিয়েছো, আবার ঠিক নিচের থেকে দশমিক তুলে উপরে বসাতে হবে। মনে রাখবে যে কটা শূন্য পরে 1 আছে সেই কটা সংখ্যার পরে দশমিক বসে। তাহলে আমার কটা শূন্য পরে 1 আছে? দুটো শূন্য পর, তাহলে তুমি দুটো সংখ্যার পরে কিন্তু দশমিক বসবে। তাহলে 7 লিখলে প্রথম শূন্যের জন্য, পরের শূন্যের জন্য তুমি 6 লিখলে, তারপর 1 এর জন্য দশমিক, আর দশমিকের আগে একটা শূন্য। তাহলে এই কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে গেল 0.67, 0.67। আচ্ছা, 6 দাগের জন্য কি বলেছে?
একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। ধরো এই একটা বিন্দু আমার, এই একটা বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দেখো এই বিন্দুটা দিয়ে আমি এই একটা সরলরেখা আঁকলাম, এর নাম এ, এর নাম বি। আচ্ছা এখানে একটা সরলরেখা আঁকলাম, এর নাম সি, এর নাম ডি। আচ্ছা আবার একটা সরলরেখা আঁকছি, এর নাম কি ই, এ। ঠিক একইভাবে এখান দিয়ে একটা জিএইচ। অর্থাৎ আমি বলতে চাইছি যে একটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা আঁকা যায়। তাহলে আমরা কি বুঝলাম, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। তাহলে এর উত্তরটা আমরা কি লিখবো, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, অসংখ্য, অসংখ্য সরলরেখা কিন্তু আঁকা যায়। বেশ, পরে বলছে দুটি বক্ররেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করে। দুটি বক্ররেখা পরস্পর কটি বিন্দুতে ছেদ করে। দুটি বক্ররেখা পরস্পরকে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। কি হবে উত্তরে, অসংখ্য বিন্দুতে। দুটি বক্ররেখা কিন্তু ছেদ করতে পারে অসংখ্য বিন্দুতে। বোঝা গেল? আচ্ছা, পরে বলছে শূন্যস্থান পূরণ করো। দেখে শূন্যস্থানে কি বলেছে, রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে কি বলে, একটি প্রান্তবিন্দু আছে। প্রান্তবিন্দু কত অর্থ হচ্ছে, যা এই যে প্রান্তবিন্দু মানে কানা, প্রান্ত মানে হচ্ছে কানা, এই কানার বিন্দুকে প্রান্তবিন্দু বলা হয়। এখানে এই কানার বিন্দু, এখানে কানার বিন্দুকে। তো বলছে রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই। অর্থাৎ একটা রেখা এঁকেছি আমি, সেই রেখার এইখানে প্রান্তবিন্দু আছে কিন্তু এখানে প্রান্তবিন্দু নেই। তো এরকম ধরো এই প্রান্তবিন্দুর নাম কি এ, কিন্তু এখানে কোনো প্রান্তবিন্দু নেই, এ চলছে চলছে। তো তাকে আমরা কি বলবো, রশ্মি। কি বলবো, রশ্মি। রাত আলবো ছয়ময় হস্যইকার, রশ্মি বলবো, বা অনেকে রশ্মি উচ্চারণ করে। তো বেশ, তাহলে আমাদের প্রথম যে সমস্ত শর্ট প্রশ্নগুলো ছিল আরামবাগ হাই স্কুলের দ্বিতীয় পত্রের মূল্যায়নের, সেগুলো কিন্তু আমরা প্রায় করে ফেলেছি। আর একটা হয়তো আছে, দেখি। আচ্ছা হ্যাঁ, নিয়ম একটা আছে। দেখা যাক, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখার কি নেই। সরলরেখা কি নেই, একটি সরলরেখা দেখো, এই হচ্ছে আমাদের সরলরেখা। এই সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখার প্রান্তবিন্দু নেই। সরলরেখা মানে হচ্ছে একটা রেখা যেটা সর্বদাই সোজা চলমান। তাহলে এই যে চলমান রেখা, এ কোথায় গিয়ে থামবে তার কিন্তু শেষ নেই। তাই জন্য সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ এর কোনো প্রান্তবিন্দু নেই। অর্থাৎ কানার কোথায় গিয়ে থামবে সেই বিন্দু নেই। কি নেই তাহলে, প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু নেই। আমরা কি বলবো, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ এর প্রান্তবিন্দু নেই। আচ্ছা আর কি আছে, হ্যাঁ আর একটা আছে, টদা। টদাকে বলেছে বিয়োগ করো। তো এই বিয়োগটা তোমরা এর আগেই শিখেছো, 3/7 ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এখানে বিয়োগ করতে দিয়েছে। তো প্রথমে এই হরগুলোর কিন্তু কি করতে হয়, হরগুলোর লসাগু করতে হয়। তো আমরা 7 আর 14 লসাগু করবো। 7 আর 14, 7 আর 14 কত দিয়ে কাটতে হবে, 7 দিয়ে। 7 1 7, 7 2 14। তাহলে এর লসাগু কত বেরিয়ে গেল, লসাগু সমান দেখো সবগুলো গুণ করতে হয়, 1 গুণ 2 গুণ 7। তাহলে 7 2 14। তাহলে এদের লসাগু কত হয়ে গেল, 14। তো একটা বড় ভাগের দাগ টানো, লেখার পর আমরা কিন্তু লসাগুটাকে লিখছি 14। এবার মনে রাখবে এই যে প্রথম ভগ্নাংশের হর, এই হরের দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয়। 7 দিয়ে 14কে ভাগ করলে কত হয়, 2। 7 দিয়ে 14কে ভাগ করলে হয়ে গেল কত, 2। এই 2টা উপরের লবের সাথে গুণ। এই যে 7 দিয়ে 14কে ভাগ করলাম কত হলো, 2 বেরোলো। এই 2টা কোথায় যাবে, এই লবের সাথে গুণ হয়, কি হয়, গুণ। তাহলে 3 দুগুণ 6, কত হয়, 3 দুগুণ 6 বিয়োগ। এই 14 দিয়ে 14কে ভাগ করলে কত হবে, 1। এই 1টা এখানে গিয়ে গুণ হবে 5 এর সাথে, তাহলে 5 1 5। তাহলে কত থাকলো, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1 এর 14। এই হয়ে গেল কিন্তু আমাদের বিয়োগ। তো আমি আলাদা আলাদা পাঠের সমস্ত তোমাদের যে রায়মার্টিনের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তো আরামবাগ হাই স্কুলের প্রথম তোমাদের 1 নম্বরের যে ছোট প্রশ্ন 10টি ছিল সেগুলো কিন্তু আমরা করে নিলাম।